লাস্ট দিন আমরা দেখছিলাম মিনিমাম শিফট কিং পর্যন্ত। আজকে আমাদের টপিক হচ্ছে গাউসিয়ান মিনিমাম শিফট কিং জিএমএসকে। এটা হচ্ছে এমএসকে এর একটা মডিফিকেশন। এখানে ফিল্টারিং ইউজ করা হয়েছে। দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়েভ ফর্ম, এটা হচ্ছে রেসপন্স ফিল্টার, এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, এখানে ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর, আর এইটা হচ্ছে আমার ফাইনাল একটা ওয়েভ ফর্ম যেটা এখানে দেখাইতেছে। এখানে পালস শেপিং উইথ গাউসিয়ান লো পাস ফিল্টার, পালসটাকে শেপ করা হয় আমাদের লো পাস ফিল্টারের মাধ্যমে যাতে স্মুথ আমরা একটা আউটপুট পেতে পারি। দ্য ফিল্টার স্মুথেস দ্য বাইনারি পালসেস, দ্য ফিল্টার আউটপুট ইজ ট্রাঙ্কেটেড অ্যান্ড স্কেলড, স্কেলিং করা হয় এখানে। This process results in a train of Gaussian shaped pulses. এখানে এফএম মডুলেটেড সিগন্যাল ইউজ করা হয় যেটা ব্যান্ডউইথ খুবই কম থাকে। এরপরে একে করা হয় কি একটা পালসের মধ্যে জেনারেট করা হয়। দেন হচ্ছে মডুলেশন ইন্ডেক্সের মাধ্যমে সেটা ভোল্টেজের মাধ্যমে আমরা এটাকে কম্পেয়ার করতে থাকি আমরা যে ইনপুট ফ্রিকোয়েন্সিটা দিছি ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরের সাথে, এবং ফাইনালি আমরা একটা আউটপুট পাই যেটাকে আবার লো পাস ফিল্টার দ্বারা শেপ করা হয়। এরপর হচ্ছে ফেজ শিফট কিং। এটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। এখানে আমাদের যে ফেজ গুলা আছে সেগুলার মাধ্যমে আমরা কি করতে পারি যে প্রত্যেকটা ফেজকে আমরা 180 ডিগ্রি বাইনারি ডাটা হিসাবে ইউজ করে দেন ডিভাইড করে দিতে পারি। তো মোস্ট কমনলি ইউজ করা হয় 2 PSK, এরপর আছে 4 PSK, এরপর আছে 8 PSK। তো প্রত্যেকটার মধ্যে আলাদা হচ্ছে 2 PSK বলতে মানে ডাটা গুলা আমরা কত ভাগে ভাগ করতেছি, 0 অথবা 1, অথবা আমরা যদি 0001 1011 ইউজ করি তাহলে 4 PSK। আমরা যদি 2 টু দি পাওয়ার 3 ইউজ করি মানে যে 000 তারপরে 111 পর্যন্ত তাহলে হচ্ছে সেটা 8 PSK। তো এখানে পারফরমেন্সটা ডিপেন্ড করে আমরা কতটুকু ইরর ফ্রি আমরা নিতে পারতেছি, মানে সিগন্যাল টু নয়েজ যে রেশিও আছে আমাদের ওইটা কতটুকু আমরা ইরর ফ্রি নিতে পারতেছি। এবং এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা 100% মডুলেশনের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা হয়, cos ওমেগা সিটি প্লাস এমএনটি ডেল ফাই ডিভাইডেড বাই 2। এমএনটি টা হচ্ছে আমাদের সেই অ্যাঙ্গেল মডুলেশনের যে ইয়াটা, ডেলটা হচ্ছে ডেল ফাই হচ্ছে আমরা কত ডিগ্রিতে ফেজটাকে শিফট করাইতেছি ডিভাইডেড বাই 2, আর হচ্ছে এখানে ওমেগা সিটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর কস সিগন্যাল হচ্ছে আমাদের রেফারেন্স যে কোসাইন আমরা ইউজ করি। এখানে যে দেয়া আছে যেটা বললাম এটা হচ্ছে প্রথমটা, এই নাম্বারটা হচ্ছে 2 PSK, 0 আর 1 ইউজ করা হয়েছে। একবার 1-এ দেখেন ম্যাগনিটিউড আছে, 0-তে আবার ম্যাগনিটিউড নাই, আবার যায় উঠছে, এরকম প্রত্যেকটা ফেজ 180 ডিগ্রি বরাবর শিফট করে। এরপরে এর পাশে আছে 0001 1011, এটার ক্ষেত্রেও আপনার যে টাইম ওয়েভ ফ্রম দেওয়া আছে। এরপর হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন যেটা কিউএএম বলা হয়, যেটা কম্বিনেশন অফ 2 PSK অ্যান্ড 4 PSK দুইটার কম্বিনেশন করা হয়। তো এখানে 4 QM ও হয় আবার 8 QM ও হয়। 4 QM এর ক্ষেত্রে ওই আগের মতো আমরা একটা অ্যামপ্লিটিউড আর 4টা ফেজ ইউজ করব, আর 8 QM এর ক্ষেত্রে দুইটা অ্যামপ্লিটিউড থাকবে আর 4টা ফেজ থাকবে। In 4 QM and 8 QM, number of amplitude shifts is fewer than the number of phase shift, বিকজ অ্যামপ্লিটিউড চেঞ্জটা আমরা সহজে নয়েজের সাথে ডিটেক্ট করতে পারি, কিন্তু আমরা যদি ফেজটাকে বেশি মুভ করাই তাহলে আমরা এটা সহজে ডিটেক্ট করতে পারবো না। তাই আমাদেরকে এই চেঞ্জটা এমন ভাবে রাখতে হবে যাতে আমাদের যে লার্জার মানে অ্যামপ্লিটিউড শিফটের থেকে সবসময় এটা বেশি থাকে, এবং অ্যামপ্লিটিউড যদি আমরা বেশি শিফট করে ফেলি তখন ফেজ শিফট আমরা বেশি করাইতে পারবো না। তো এই দুইটার মাঝখানে একটু তফাৎ আছে, যে কোয়াড্রেচারটা হচ্ছে কম্বিনেশন অফ কতগুলা বাইনারি ডাটার কম্বিনেশন এবং কতগুলার অ্যামপ্লিটিউড এবং ফেজের মধ্যে তাদের যে শিফটিংটা হয় সেরকম। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে 3 বিটস বলতেছি আর এখানে 101 কোড দিতেছি। তো এটা স্টার্ট করছি নেগেটিভ থেকে, তারপরে 0-তে যায় এটা আপ হয়েছে, আবার দেখেন 1-এ যায় লো হয়েছে, মানে একটার সাথে একটা ফেজ মিল নাই, আবার শেষে সেটা 1-এ যায় আপ হয়েছে। এবং দেখেন এর পরেরটা শুরু হয়েছে 1-এ, দেন হচ্ছে 0, আবার 0, দেন হচ্ছে লাস্টে 1-এ যায় শেষ হয়েছে। মানে একটার সাথে আরেকটা ফেজের কোনো মিল থাকবে না, সে যেখান থেকে স্টার্ট করাবো তার অপোজিটে যে এন্ড হবে আবার সেম ভাবে। এবং দুইটার মধ্যে পার্থক্য হয়েছে দেখেন মাঝখানে গুলার অ্যামপ্লিটিউড হচ্ছে কম, মানে শিফটিংটা কম হয়েছে,
এবং প্রথমটার ফেজ এবং অ্যামপ্লিটিউডটা দেখেন বেশি, যেমন এটার অ্যামপ্লিটিউডটা বেশি, এটার অ্যামপ্লিটিউড কম, এটা অ্যামপ্লিটিউডটা বেশি, এটা অ্যামপ্লিটিউড কম। তো এরকম একটা সিকোয়েন্স রাখতে হয়। এরপরে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বিট রেট আর বড রেট। আগের ফিগারেও দেখেন প্রত্যেকটার মধ্যে বিট আছে 3 বিট করে। তাহলে টোটাল আমাদের কয়টা স্লটে ভাগ হলো? 5 6 7 8, 3 8 24। আর বড রেট হচ্ছে আমরা যতগুলা স্লটে ভাগ করতেছি এটা হচ্ছে। the bit rate is the number of bits per second and baud rate is the number of signals unit per second. Bit rate equals the baud rate times, বা যতগুলো রিপ্রেজেন্ট করা হয়, আর baud rate equal যতগুলো আমরা বিট পার সিগন্যালে আমরা পাই ওটাকে ডিভাইড করতে পারি। baud rate is less than or equal to the bit rate। যেমন এক্সাম্পল দেখি, an analog signal carries 4 bits in each signal unit. If 1000 signal units are sent per second, find the baud rate and the bit rate। baud rate হবে তাহলে 1000 baud per second, আর bit rate হবে এই দুইটা মাল্টিপ্লাই হয়ে যাবে, প্রত্যেকটা বিট আমাদের কত সেকেন্ড ধরে যাইতেছে, তো 1000 ইনটু 4, 4000 বিপিএস। তাহলে বিট রেট দেয়া আছে, এখন एग्जांपल 2 তে 3000, প্রত্যেকটা সিগন্যাল ক্যারি করে 6 বিট, তাহলে বড রেট কি? তাহলে সিম্পল জাস্ট ডিভাইড করে দিব আমার টোটাল বিট রেট কে, আমরা কতগুলো সিগন্যাল প্রত্যেকটা ক্যারি করতেছে ওইটা দিয়ে, তাহলে 500 বডস পার সেকেন্ড হয়ে যেতেছে। এইভাবে বিট রেট বড রেট আমরা ইয়ে করতে পারি। এখানে আমাদের আর দরকার নাই। তো এই স্লাইডটা এখানে শেষ। আমরা এখন নতুন একটা লাস্ট টপিক যেটা আমাদের, সেটাতে চলে যাব, এবং ওইটা নেক্সট ক্লাসে শেষ হবে। আজকে জাস্ট একটু স্টার্ট করব। এটা হচ্ছে ইনফরমেশন থিওরি। ইনফরমেশন থিওরি ইন কমিউনিকেশন সিস্টেম। তো ইনফরমেশন থিওরি বলতে এখানে ইনফরমেশন থিওরি বলতে এখানে আসলে কি আছে, কেউ একজন পড়েন, আমি একটু শুনি। আলিমা বেগম, আপনারা একটু পড়েন প্রথম প্যারাটা। প্রথম প্যারাটা স্যার, information theory in communication systems. Communication systems are designed to transmit information. In any communication system, there exists an information source that produces that information, and the purpose of the communication system is to transmit the output of the source to the destination. In this presentation, we investigate mathematical modeling of information sources and provide a measure of information. Then, we should say how the output of information source can be made more compact and therefore easier to transmit or store. আচ্ছা, তো এখানে মেন হচ্ছে কমিউনিকেশন সিস্টেম গুলা এমন ভাবে ডিজাইন করা হয় যাতে ইনফরমেশনটা পাস হতে পারে। তো কমিউনিকেশনের মেইন পারপসই হচ্ছে আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে আমরা ইনফরমেশনটা ট্রান্সমিট করব। তো এই ধরনের কিছু ইনফরমেশন আমরা থিওরির মাধ্যমে ট্রান্সমিট করতে পারি। তো কন্টেন্টস গুলো একটু পড়েন। Fundamental elements of communication systems: information theory, source encoding theorem, information transmission through channel, noise and modeling of noisy channel, performance parameter, সিগন্যাল টু নয়েজ SN রেশিও। ratio, channel coding theorem. থ্যাংক ইউ। এরপর হচ্ছে, ওকে, আমি এটা বইলা দিই একটু, তারপরে পরেরটা আরেকজন পড়বেন। এখানে হচ্ছে আমাদের দুইটা ব্লক ডায়াগ্রাম আছে। প্রথমটা হচ্ছে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম অফ এ কমিউনিকেশন সিস্টেম। তো ফাংশনাল ব্লক ডায়াগ্রামে কি আছে, ইনফরমেশন সোর্স আছে বা ট্রান্সডিউসার আছে প্রথমে, তারপর সেটা ট্রান্সমিটারের মাধ্যমে আমরা একটা চ্যানেল বা মিডিয়ামের মাধ্যমে সেটা রিসিভারে পাঠাই। সেখানে একটা আউটপুট ট্রান্সডিউসার আছে এবং সেটার মাধ্যমে আমরা আউটপুট সিগন্যালটা পাই। এটা একদম সিম্পল। যদি আমরা বেসিক এলিমেন্টস বলি ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে, তাইলে এখানে ইনফরমেশন সোর্সের পর দেখেন ট্রানজিস্টরের পর সোর্স এনকোডার থাকে, তারপর চ্যানেল এনকোডার থাকে, তারপর ডিজিটাল মডুলেটর থাকে, মানে আরো ট্রান্সমিটারকে আরো যদি আমরা ভেঙে দেখাই, তারপর চ্যানেল থাকে, তারপর রিসিভারে কি থাকে, ডিজিটাল মডুলেটর থাকে, চ্যানেল ডিকোডার থাকে। যেহেতু এনকোডার ইউজ করছে আমাকে ডিকোডার ইউজ করতে হবে। চ্যানেল ডিকোডার আছে, সোর্স ডিকোডার আছে, আর আউটপুট ট্রানজিস্টর আছে, তারপর আউটপুট সিগন্যাল আছে। এখন এটা কিভাবে কাজ করে এটা আমাদেরকে পড়ে শোনাবে ইফতেখার হেলাল। Assalamu alaikum, sir. হুম, Elements of an electrical communication system. Figure 1.2 illustrate
the functional diagram, and the basic element of a digital communication system. The source output may be either an analog signal, such, a, such as audio or video signal, or a digital signal, such as the output of a computer, which is discrete in time and has a finite number of output characters. In digital communication system, the message produced by the source are usually converted into a sequence of binary digits. Ideally, we would like to present the source output message by a few binary digits as possible. In other words, we seek an efficient representation of the source output that results in the little or no redundancy. The process of efficiently converting the output of either an analog or a digital source into a sequence of binary digits is called source encoding or data compression. The sequence of binary digits from the source encoder, which we call the information sequence, is passed to the channel encoder. The purpose of the channel encoder is to introduce in a controlled manner some redundancy in the binary information sequence, which can be used at the receiver or overcome the effects of noise and interface encountered in the transmission of the signal through the channel. The binary sequence at output of the channel encoder is passed to the digital modulator, which serves as the interface to the communication channel. আচ্ছা, তারপর হচ্ছে Yes, sir. আছে সেশনে। সেটা পড়বো। হ্যাঁ, শেষ করেন তারপর বুঝিয়ে দেব। At the receiving end of a digital communication system, the digital demodulator process the channel corrupted transmitted waveform and reduce each waveform to a signal number that represent an estimate of the transmitted data symbol. As a final step, when an analog output is desired, the source and decoder accept the output sequence from the channel decoder, and from knowledge of the source encoding method used, attempts to reconstruct the original signal from the source due to channel decoding errors and possible distortion introduced by the source encoder and perhaps the source decoder. The signal at the output of the source decoder is an approximation to the original source output. The difference are some function of the difference between the original signal and the reconstructed signal is measure of the distortion introduced by the digital communication system. ওকে, থ্যাংক ইউ। এখানে বেসিক্যালি বুঝেছে যে সোর্সে আমাদের অ্যানালগ সিগন্যাল থাকলে, যেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, সেটাকে আমরা একটা মেসেজ সিগন্যালে কনভার্ট করে বাইনারি ডিজিটে আমরা নিয়ে যাই, এবং সেই বাইনারি ডিজিটটা আমরা করি কি একটা ট্রান্সমিটারের মাধ্যমে, যেটাকে আমরা কোডিং বলি, কোডিং এর মাধ্যমে সোর্স এনকোডিং অথবা ডাটা কম্প্রেশনের মাধ্যমে একটা সিকোয়েন্স তৈরি করি। সেটা পাস করা হয় চ্যানেলের মাধ্যমে। চ্যানেল এনকোডার করে কি সেটাকে কন্ট্রোল করে বাইনারি ইনফরমেশন গুলাকে রিসিভারের কাছে পৌঁছানোর জন্য নয়েজ এবং ইন্টারফারেন্স বাদ দিয়া সে এটাকে প্রসেস করে এবং সিগন্যালটাকে রিসিভারের থ্রুতে পাঠায়। এবং ডিজিটাল মডুলেটর সেই ইন্টারফারেন্সটাকে কি করে, ওভারকাম করার পর সে করে কি, যে এখানে ডিজিটাল ডিমডুলেটর আছে, সে ডিকোড করে চ্যানেলটাকে, করে আর সোর্স যে আমরা বাইনারি দিছিলাম ওটাকে অ্যানালগে কনভার্ট করে কইরা তারপর আউটপুট ট্রান্সডিউসারে পাঠায়। আউটপুট ট্রান্সডিউসার সিগন্যালটাকে স্মুথ করে আমরা যেটা মেসেজ সিগন্যাল হিসেবে পাঠাইছিলাম বা ইনফরমেশন হিসেবে সেটাকে আউটপুটে পাঠায় দেয়। তো এই জন্য আউটপুট ট্রান্সডিউসার এরর ফ্রি আমাদেরকে একটা কোডিং বা যে আমরা যে অ্যানালগ যেটাকে কনভার্ট করি সেটাকে ডিকনভার্ট করার জন্য আপনার এই রিকনস্ট্রাক্ট করে আর কি, ডিস্টরশন বাদ দিয়ে। তো এই ধরনের এটাকে বলা হয় টোটালি ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের একটা প্রসেস। তো ইনফরমেশন থিওরির আরেকটা জিনিস হচ্ছে আমরা যে কোনো কিছুকে হিয়ারিং হোক অথবা দেখার হোক, যে কোনো পারসেপশনের মাধ্যমে আমরা সেটা কি করতে পারি, রিসিভারের কাছে পৌঁছাতে পারি, এবং এটাকে এমন ভাবে ট্রান্সমিট করতে হয় যাতে আমাদেরকে ডিস্টরশনের যে মাত্রাটা সেটা খুবই কম থাকতে হবে।
এবং যেমন হচ্ছে আমরা যদি এখানে একটা গ্রাফ দেখি, আমাদের স্পিচ আমরা যে কথা বলি সেটার হচ্ছে ম্যাক্সিমাম 300 থেকে 4000 হার্টজ পর্যন্ত থাকে ফ্রিকোয়েন্সিটা। তো এই ফ্রিকোয়েন্সিটা যদি আমরা একটা পাওয়ারের রেসপেক্টে নিয়ে যাই, সেক্ষেত্রে আমার দেখা যায় যে কতটুকু আমার ফ্রিকোয়েন্সি, আমার ব্যান্ডউইথ আছে এবং কতটুকু আমার রেঞ্জ, এটা আমরা এই ইনফরমেশনটাকে এই ব্যান্ডউইথের মধ্যে প্রপারলি আমরা সেট আপ করতে পারবো কিনা। তো এটা আমাদেরকে ঠিকভাবে মানে কোড করতে হয়, আদারওয়াইজ কিছু সিগন্যাল মিসিং হিসেবে থাকতে পারে। তো এই জন্য এই যে নাইকুইস্ট রেট আমরা পড়ছিলাম, ওইগুলোর মাধ্যমে আমরা এই প্রসেস গুলা করি। অথবা ম্যাথমেটিক্যাল কিছু মডেল আছে যেটাকে ডিসক্রিট টাইম র্যান্ডম প্রসেসও বলা হয়, যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নিয়ে। অথবা আরেকটা আছে যে ডিসক্রিট অ্যামপ্লিটিউড র্যান্ডম প্রসেস, প্রত্যেকটা সিগন্যালের যে ম্যাগনিটিউড আছে বা অ্যামপ্লিটিউড আছে সেটাকে সেম ভাবে ডিস্ট্রিবিউশন করে এটা আমরা পাওয়ার হিসেবে কনভার্ট করতে পারি। তো ইন অর্ডার টু গিভ এ কোয়ান্টিটিভ মেজার অফ ইনফরমেশন, আচ্ছা ওয়েট, আমার একটা ফোন আসছে, এটা একটু কেউ পড়েন, নিমিল পড়েন। In order to give a quantitative measure of information, we will start with the basic model of an information source and try to define the information content of the source in such a way that certain intuitive properties are satisfied. A rational measure of information for an output of an information source should be a decreasing function of the probability of that output. A second intuitive property of a measure of information is that a small change in the probability of a certain output should not change the information delivered by that output by a large amount. In other words, the information measure should be decreasing and continuous function of the probability of the source output. তো এখান থেকে কি বুঝলেন পুরাটা পড়া? নিমিল। ফার্স্ট অফ অল স্যার হচ্ছে আমরা যেই ইনফরমেশন মাধ্যমে আর কি মেজারটা করবো তার বেসিক একটা মডেল তৈরি করতে হবে এটা সোর্সের। তৈরি করার জন্য আমাকে প্রবাবিলিটির সাহায্য নিতে হবে। প্রবাবিলিটির সাহায্যে মানে হচ্ছে প্রবাবিলিটি জানা, সম্ভাব্যতা সেটা কতটুকু হবে, আমরা এটা ঠিকভাবে যদি মডেল করতে পারি তাহলে আমার ইনফরমেশনটাও সেভাবে প্রবাবিলিটির আকারে, সে ক্ষুদ্রতম চেঞ্জ হোক অথবা বড় চেঞ্জ হোক সেটা সে জাস্টিফাই করবে। যেমন এখানে প্রবাবিলিটি বলতে বুঝাইছে যে পিআই লগ বেস অফ পিআই, এখানে ইন্টিগ্রেশন বা যে সাইনটা দিছে সামেশন মাইনাস, এটা হচ্ছে এন টার্মস পর্যন্ত, মানে আমার সোর্স যতটুকু পর্যন্ত আছে আউটপুট সেটা পর্যন্ত সে প্রত্যেকটা জাস্টিফাই করবে। তো এটা কিভাবে করে আসলে দেখেন, তো স্যার এখানে হচ্ছে দুইটা প্রপার্টির কথা বলা হয়েছে না, তা একটা মেবি হচ্ছে এরকম যে একটা মডেল লাগবে, যে মডেলটা হচ্ছে কিভাবে আর কি আমি মেজার করব, এক্স্যাক্টলি। আর আরেকটা হচ্ছে প্রবাবিলিটি দিয়ে মেজার করা। হ্যাঁ, প্রবাবিলিটি দিয়া মেজার করা, আর একটা হচ্ছে আমরা যে কোনো একটা মডেল জেনারেট করে ইনফরমেশনটাকে পাস করা। এটাকে আবার বলা হয় এনট্রপি অফ দ্য সোর্স প্রবাবিলিটি, যদি আমরা ইউজ করি এই সূত্রটা, যদি ইউজ করি পিআই লগ বেস অফ। তো এটা কিভাবে করে একটু দেখাই, যেমন এখানে একটা গ্রাফ দেওয়া আছে। তো এখানে দেখেন আমরা জিরো থেকে আমরা জানি কোনো কিছু প্রবাবিলিটি হয় 1 হবে যদি আমরা সেটা ঠিকভাবে মনে করেন যে ইয়া না করতে পারি। আবার কোনো প্রবাবিলিটি হাফও হয় অনেক সময়, কয়েনের ব্যাপারে যখন আমরা টস করি যে হাফ চান্স অফ কামিং হেডস অর হাফ চান্স অফ কামিং টেল। তো এরকম যে প্লটটা, সেটার ক্ষেত্রে আমরা কিভাবে এটা ডিনোট করব, যদি আমাদের ইনফরমেশন থাকে যে a source with bandwidth 4000 Hz is sampled at the Nyquist rate, assuming that the resulting sequence can be approximately modeled by a DMS, যে এখানে আছে অ্যালফাবেট দেওয়া আছে -2 -1 0 1 2, ঠিক আছে, with corresponding probabilities half 1/4 1/8 1/16 1/16, determine the rate of the source in bits per second। তাহলে আমরা এই যে এখন সূত্রটা ইউজ করতে পারবো, হাফ মানে হচ্ছে পিআই রেটা প্রবাবিলিটি লগ বেস অফ 2, তারপর আছে 1/4 লগ বেস অফ 4 1/8 log base of 8 plus
2 ইনটু একবারে দিয়ে দিচ্ছে 1/16 log/16, তাহলে টোটাল আসে 15/8 bits per sample. Since we have 8,000 samples per second, the source produces information at a rate of 15,000 bits per second. এখন এখান থেকে আসলে তারা বুঝাতে চাইছে যে আমরা যদি এ অ্যালফাবেটটাকে ট্রান্সমিট করতে চাই উইথ কারেসপন্ডিং প্রবাবিলিটিস হাফ, 1/4, 1/8, 1/16, তাইলে আমাদেরকে কত রেটে সোর্সের প্রতি সেকেন্ডে ট্রান্সমিট করতে হবে। তো এখানে আনসারটা আসছে 15,000 বিটস পার সেকেন্ড। কিন্তু নরমালি আমরা জানি কি যে সোর্স প্রডিউস করে কি 8,000 স্যাম্পলস পার সেকেন্ড, বুঝতে পারছেন? তো এই হলো মেন জিনিসটা প্রবাবিলিটির ক্ষেত্রে আমাদের। এখানে কিছু প্রবলেম আছে, যেমন এফিশিয়েন্ট সোর্স কোডিং থিওরিয়াম, এটা আমরা আজকে আর এখানে যাব না, কারণ এখানে কিছু কোডিং এর ব্যাপার আছে। তো কোডিং জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে, যেমন হাফম্যান কোডিং দেখবো, তারপর এনকোডিং ডিকোডিং দেখবো, তারপর হচ্ছে হাফম্যান ট্রিটা দেখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট এটার মাধ্যমে। তারপর কি কি ধরনের নয়েজ আছে আর নয়েজ গুলা কিভাবে শ্যানন থিওরিয়ামের মাধ্যমে ইয়ে করা যায়, চ্যানেল ক্যাপাসিটি। তো আজকে একটু দেখা যায়, এটা একটু দেখে ফেলি যেহেতু টাইম আছে। তো এখানে আমরা হচ্ছে যে ডিসক্রিট সোর্স হিসেবে যদি আমরা ইয়ে করতে চাই সোর্স এনকোডিং, তো সোর্স এনকোডারটাকে অনেক বেশি এফিশিয়েন্ট হতে হবে এবং সিম্বল গুলো একদম অ্যাকুরেট না হইলেও হয় শর্ট কোডের মাধ্যমে থাকবে অথবা ভেরিয়েবল লেন্থ কোডে থাকবে। মানে শর্ট কোড মানে খুবই সিম্পল কোডিং এর মাধ্যমে, অথবা ভেরিয়েবল লেন্থ কোডিং এ থাকবে, সবগুলা বাইনারিতে থাকবে। যেমন সাপোজ দ্যাট উই হ্যাভ এ 1 lakh ক্যারেক্টার ডাটা ফাইল দ্যাট উই উইশ টু স্টোর, এটা স্টোর করতে চাই। এখানে 6টা ক্যারেক্টারের মাধ্যমে আমরা এটা ফ্রিকোয়েন্সিটাকে ইয়ে করলাম, যেমন এ তে 45, বি তে 13, সি তে 12, ডি তে 69, ই তে 9, এফ এ 5। এই বাইনারি এনকোডস ইচ ক্যারেক্টার এজ এ বাইনারি স্ট্রিং, একটা স্ট্রিং হিসেবে সে নেয়। তো এই কোডটাকে আমরা আগে কি করব, কম্প্রেস করব যতটুকু আমাদের সম্ভব। তো এটা আমরা যদি দুইটা কোডিং এর মাধ্যমে করতে পারি, এটা সোর্স কোডিং থিওরিয়ামের, একটা হচ্ছে ফিক্সড লেন্থ কোডিং আর একটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ কোডিং। ফিক্সড লেন্থে কি থাকবে, প্রত্যেকটা লেন্থ সমান থাকবে স্ট্রিং এর, আর ভেরিয়েবলের লেন্থ ডিফারেন্ট থাকবে। নোট দ্যাট এ ফিক্সড লেন্থ কোড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 3 বিটস পার কোড ওয়ার্ড। তো ফিক্সড লেন্থের মাধ্যমে দেখেন আমি কি করলাম, এ কে বললাম যে 45 আমার ফ্রিকোয়েন্সি, এটাকে আমি ডিনোট করলাম 000 দ্বারা, এটাকে পাঠালাম 001 দ্বারা, এটাকে 010, এটাকে 011, এটাকে 100, এটাকে 101। কিন্তু ভেরিয়েবলে দেখেন প্রথমটা 0, তারপরটা 101, তারপরটা 100, 111, তারপরে দেখেন 4টা নিচ্ছি আমি। তার মানে ফিক্সড লেন্থ কোডে আমি 3 লক্ষ বিট স্টোর করতে পারি এই ফাইলের মাধ্যমে। কিভাবে, 45.1 প্লাস 13.3, তিনটা কোড, 12.3, তারপর 16.3, তারপর হচ্ছে 9.4। এটা হচ্ছে ভেরিয়েবলের ক্ষেত্রে। ফিক্সড লেন্থে আমরা করতেছি কয়টা, 3 লক্ষ, ঠিক আছে। কিন্তু ভেরিয়েবলে যখন আমি চলে যাচ্ছি, প্রথমটার ক্ষেত্রে একটা, তারপরটার ক্ষেত্রে তিনটা, তারপরটার ক্ষেত্রে তিনটা, তারপর তিনটা, লাস্টে দুটো 4টা, ইন্টু 1000 করলে 2,24,000 বিট। তার মানে কোনটা আমার বেশি ইউজার ফ্রেন্ডলি হলো, ভেরিয়েবল লেন্থ কোড, কারণ আমার প্রত্যেকটার জন্য আমি 3টা ইউজ করার তো আমার দরকার নেই, ঠিক আছে। তো এই কারণে এটাতে স্পেসটা অনেক কম হইলো। তো এই জন্য ভেরিয়েবল লেন্থ কোডটা সবচেয়ে বেশি ইউজফুল। আর ফিক্সড করে দিলে আপনার সবগুলা কম ডাটাও হইলো আপনার ফিক্সড, বেশি হইলো ফিক্সড, তো আলটিমেটলি আপনার ওখানে লসটা বেশি হবে আর কি। তো এনকোডিং আর ডিকোডিং আমরা আজকে আর না দেখি, ঠিক আছে। আমরা এরপরে হাফ মেনে যাওয়ার আগে স্যার এই আগের যে জিনিসটা দেখাতেন এখানে স্যার, এই এটা প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এইখানে 45 এর সাথে 1 গেছে, আবার 13 এর সাথে 3, 12 এর সাথে 3, 16 এর সাথে বুঝি 3। নাই আপনার প্রশ্ন। স্যার এই যে ফিক্সড লেন্থের যে কাহিনীটা, এখানে যে নিচে দেখেন নঙ্ক টাইপ যে একটা আছে, বিটস নাম্বার যে ক্যালকুলেট করে, স্যার আগেরটা, 45 এর সাথে, এই যে আপনি এখন যে পেজে আছেন স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইটাই, 45 এর সাথে 1 গেছে, পরে 13 এর সাথে 3 গেছে, এটা কেমনে বুঝবো কোনটার সাথে কোনটা যাবে? এই যে এখানে একটা, তিনটা, 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 4টা, আচ্ছা, মানে কয়টা ডিজিট আছে সেই হিসাবে? কয়টা ডিজিট আছে। এবং এটা আপনি আচ্ছা ধরেন আপনাকে আমি এরকম একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে দিলাম স্ট্রিং, ধরেন এখানে আমি বললাম যে এটা ফিক্সড লেন্থ কোড এবং ভেরিয়েবল লেন্থ কোডের মাধ্যমে কত বিট স্টোর করা যায় এটা দেখো এবং কোনটা বেশি ইউজফুল। সেক্ষেত্রে আপনি ফিক্সড ক্ষেত্রে দুইটা করে যদি নেন, দুইটা নেওয়া যাবে না, কারণ এখানে লেখাই দিচ্ছে এই ফিক্সড লেন্থ কোড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 3 বিটস পার কোড, মানে 3টা করে আপনাকে নিতেই হবে। তাইলে এখানে 3 লক্ষ বিট হইতেছে, যেহেতু আমি 3টা করে নিতেছি প্রত্যেকটার জন্য আমার, যদি আমি ইয়ে করি, ঠিক আছে।
আর এইদিকে আমি যদি একটা করলাম, একটা ধরলাম, এটা তিনটা, এটা তিনটা, তিনটা, তারপর চারটা, চারটা। এখন আপনি এটা ক্যালকুলেশন করবেন এইভাবে, এইভাবে করে 1000 দিয়ে গুণ দিয়ে দিবেন, ঠিক আছে? তাইলে আমার আসে 2,24,000, তাইলে আমার স্পেস সেভ হইলো। বুঝতে পারছেন? তো আপনার ফ্রিকোয়েন্টলি এখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার এটা কিভাবে বুঝবো যে এটা আমার এক নিতে হবে? এটা এন্টায়ারলি ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে? আপনি কিভাবে কোডিং করবেন। এই হলো আমাদের এতটুকু পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আশা করি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তো আমাদের যেহেতু এখনো মোস্ট প্রবাবলি যে ভার্সিটি খোলার ব্যাপারে কোনো পজিটিভ ডিসিশন আমরা পাচ্ছি না, ঠিক আছে?